ডলারের দাম বাড়ায় জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। ব্যবসায়ীরা জানান, অনেক পণ্য আমদানি নির্ভর হওয়ায় তা বাজারে সরাসরি প্রভাব ফেলবে। ফলে মূল্যস্ফীতি আরও বাড়ার আশঙ্কা অর্থনীতিবিদদের। এছাড়া টাকার অবমূল্যায়ন বাড়তে পারে 42% পর্যন্ত, বলছেন ব্যবসায়ীরা। ডলারের দাম এক লাফে 60 টাকা বাড়িয়ে 117 টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। পাশাপাশি ঋণের ক্ষেত্রে স্মার্ট সুদহার নির্ধারণ পদ্ধতি বাতিল করে তা বাজার ভিত্তিক করা হয়েছে। ব্যবসায়ীরা বলছেন, চাল ডাল সহ অনেক ভোগ্যপণ্য আমদানি নির্ভর হওয়ায় বাজারে বাড়বে সংকট। এতদিন যে পণ্য আমদানিতে 100 টাকা লাগত, এখন ডলারের দাম বাড়ায় সেখানে বাড়তি দিতে হবে 60 টাকা 70 পয়সা। ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়ন ছাড়াতে পারে 40 থেকে 42% পর্যন্ত। আমরা যদি 85 টাকাকে একটা স্থির মূল্য ধরি, পূর্ববর্তী মূল্য ধরি, আর আমাদের মাঝখানে যে রেটটা উঠে গেছিল যে 120/21, আমরা সেই হিসেবে দেখতাম যে আসলে অবমূল্যায়ন হয়েছে 40%-এর কাছাকাছি। এখন যদি এটা 122 থেকে আমরা আশা করতেছি 122 মিনিমাম হবে, 125 সর্বোচ্চ হতে পারে। তো সেই ক্ষেত্রে এটা 41-42% হয়ে যাবে। হঠাৎ ডলারের দাম বাড়ায় বিদ্যুৎ ও জ্বালানি তেলের মূল্য আরেক দফা বেড়ে যাওয়ার আশঙ্কা অর্থনীতিবিদদের। শর্ট টার্মে একটা শক আসবে, একটা ধাক্কা খাবো। ধাক্কাটা হচ্ছে ইন্টারেস্ট রেট কিন্তু সবারই বেড়ে যাবে, এবং আমাকেও বেশি টাকা দিতে হবে, আপনাদের সবাইকে যারা ধার করেছেন কোনো না কোনো কারণে, সেটা গাড়ির জন্য হোক, বাড়ির জন্য হোক, ব্যবসার জন্য হোক, বেশি টাকা দিতে হবে। তো এটা আমি মনে করি যে এই বর্তমান প্রেক্ষাপটে এটা প্রয়োজন ছিল। তবে নতুন সিদ্ধান্তের ফলে রপ্তানি আয়ের পাশাপাশি বৈধ পথে প্রবাসী আয়ও বাড়তে পারে, বলছেন অর্থনীতিবিদরা। একক এক্সচেঞ্জ রেট প্রতিষ্ঠা করা হয়, তাহলে ইনফরমাল চ্যানেলে যে রেমিটেন্স আছে সেটা কিন্তু ফরমাল চ্যানেলে আনা যায়। তাহলে সেই ক্ষেত্রে কিন্তু বাংলাদেশের এই মার্কেটটাকে, ফরেন এক্সচেঞ্জ মার্কেটটাকে স্টেবল করে ম্যাক্রো ইকোনমিক স্টেবিলিটির ক্ষেত্রে একটা বড় রোল প্লে করবে বলে আমি মনে করি। এদিকে খোলা বাজারে দেখা গেছে প্রতি ডলার 122 থেকে 125 টাকায় বিনিময় হচ্ছে। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশের সব সরকারি হাসপাতালের ভেতরে থাকা অবৈধ ক্যান্টিন এবং ফার্মেসি অপসারণ করার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বৃহস্পতিবার অধিদপ্তরের পরিচালক ডক্টর আবু হোসেন মোহাম্মদ মইনুল আহসানের সই করা বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেয়া হয়েছে। নির্দেশনায় বলা হয়, নতুন করে কাউকে ক্যান্টিন বা ফার্মেসি খোলার অনুমোদনও দেয়া হবে না। সব মেডিকেল কলেজ হাসপাতাল, বিশেষায়িত হাসপাতাল, জেলা সদর, জেনারেল হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে এই নির্দেশনা মানতে হবে। সেসব জায়গায় থাকা অবৈধ, অনুমোদনহীন, ইজারা দেয়া মেয়াদোত্তীর্ণ ফার্মেসি, ক্যান্টিন বা ক্যাফেটেরিয়ার কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ থাকবে। তবে সরকারি বকেয়া বা পাওনা থাকলে তা আদায়ের ব্যবস্থা করে নির্দেশনা মানতে হবে। এরই মধ্যে স্থাপিত ফার্মেসি ও ক্যান্টিনের অনুমোদন নবায়ন না করার বিষয়ে সংশ্লিষ্টদের ব্যবস্থা নেওয়ার জন্যও নির্দেশনা দেওয়া হয়েছে। এ নিয়ে বিস্তারিত জানাতে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট থেকে এবারে যোগ দিচ্ছেন সহকর্মী আনোয়ার সাদাত নূর। আনোয়ার, হাসপাতালে ক্যান্টিন বা ফার্মেসি সরানোর নির্দেশনার বিষয়ে এগুলোর মালিকরা কি বলছেন? স্বাস্থ্য অধিদপ্তর আজ যে ঘোষণা দিয়েছে আমরা গণমাধ্যমের মাধ্যমে ইতিমধ্যে জেনেছি, মানে প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী। কিন্তু আমি এইখানে এসে এই হাসপাতালে কিন্তু সেটাই জানতে চেয়েছিলাম, এখানকার যারা ফার্মেসি বা এরকম ক্যান্টিন পরিচালনা করেন তাদের কাছে তারা কিন্তু এখনও ওই ব্যাপারে কিছুই জানে না। তারা বলছেন যে এই ধরনের কোনো বিজ্ঞপ্তি বা ঘোষণা এখন পর্যন্ত তারা জানেন না, তাদের চোখে পড়েনি, কিংবা হাসপাতাল কর্তৃপক্ষ তাদেরকে এখন পর্যন্ত অবহিত করেনি। তারা বলছেন যেহেতু আজকে শুক্রবার ছুটির দিন, তাদেরও ম্যানেজার বা মালিক যিনি তারা আজকে মানে কর্মক্ষেত্রে আসেননি, হয়তো তারা জেনে থাকতে পারেন, তারা তাদেরকে জানাননি। মানে যারা বিক্রয় কর্মী আছে তাদের কাছ থেকে এই সূত্রে, মানে তাদের কাছ থেকে এই তথ্য আমাদের পাওয়া। আবার হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন যে যেহেতু আজকে ছুটির দিন, যারা জানাবেন মানে কর্তৃপক্ষ, কর্তা ব্যক্তি, তাদেরও ছুটি থাকাতে তারাও আজকে জানাতে পারেননি। মানে এখন পর্যন্ত কিন্তু এই ঘোষণাটি যারা পরিচালনা করছেন তাদের কাছ পর্যন্ত পৌঁছায়নি, প্রথমত। দ্বিতীয়ত, যারা এখানে এই দীর্ঘদিন ধরে এই ফার্মেসি কিংবা ক্যান্টিন পরিচালনা করে আসছেন তাদের কিন্তু দাবি করছেন যে তারা একটা নিয়মের মধ্যে থেকে ইজারা নিয়ে তবেই এই ক্যান্টিন বা এই ফার্মেসি পরিচালনা করতেন। তবে ভাড়া দেওয়ার ব্যাপারে কি চুক্তি বা কতটা দেওয়া হতো, এ ব্যাপারে তারা পরিষ্কার করে কোনো সঠিক তথ্য জানাতে পারছেন না। তবে তারা বলছেন যে যদি এরকম নির্দেশনা আসে বা হাসপাতাল কর্তৃপক্ষ থেকে তাদেরকে এরকম নোটিশ জানানো হয়, তবে একটা সময়ের ব্যবধানে, মানে
একটা সময় দিলে তারা অবশ্যই সেই নিয়ম মানবে এবং সেই নিয়ম মেনে তারা এখান থেকে তাদের এই ফার্মেসি স্থানান্তরিত করবে বলে তারা কিন্তু জানাচ্ছেন, বলছেন যে এতে তাদের আপত্তি নেই। আবার আমরা কিন্তু কথা বলেছিলাম যে এখানকার আসা রোগীদের কাছে তারা কিন্তু অনেকেই আবার এর সুফলের কথা বলছিলেন, যে হাসপাতালের সাথে লাগোয়া একটা ক্যান্টিন বা ফার্মেসি খাতে তারা কিন্তু এর সুবিধা নিতে পারছেন। সুফল তো নাগাদ কিন্তু স্বাস্থ্য অধিদপ্তর এই কার্যক্রম পরিচালনা করবে, মানে এই যে নোটিশ অনুযায়ী তুলে দিতে হবে বা ব্যবস্থা নিতে হবে সেরকমটা কিন্তু উল্লেখ করা নেই। তাই তারাও বুঝতে পারতেছে না যে কবে থেকে এই উদ্যোগ নেওয়া হবে বা বাস্তবায়ন করা হবে। আর যেহেতু আজকে শুক্রবার হিসাবে একটু ধীরগতি হয়ে গেছে তথ্য এই পরিচালনা কমিটি মানে তাদের কাছ পর্যন্ত পৌঁছানো, হয়তো কালকে থেকে ব্যাপারটা নিয়ে আরো অগ্রসর হবে এমনটাই জানাচ্ছিলেন কিন্তু এই ব্যবসায়ী পরিচালনার যারা করছেন তারা। জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট থেকে জানাচ্ছিলেন সহকর্মী আনোয়ার সাদাত নূর। সমবায় ধারণা সারা দেশে ছড়িয়ে দেওয়ার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মাধ্যমে দারিদ্র্য বিমোচন করে মানুষের জীবনমান উন্নয়নে উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি। দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় এক মত বিনিময় সভায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী। দাড়িয়ারকুল একটি বাড়ি একটি খামার প্রকল্পের সদস্যদের সঙ্গে মতবিনিময় উপলক্ষে টুঙ্গিপাড়ায় পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একদিনের সফরের শুরুতে জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী। পরে ছোট বোন শেখ রেহানা ও স্বজনদের নিয়ে ফাতিহা পাঠ ও মোনাজাতে অংশ নেন বঙ্গবন্ধু কন্যা। বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত বাসভবনে কিছু সময় কাটান প্রধানমন্ত্রী। পরে যোগ দেন মতবিনিময় সভায়। বক্তব্যে কৃষি সামগ্রীর উন্নয়ন ও দেশব্যাপী কর্মসংস্থান তৈরিতে আওয়ামী লীগ সরকারের উদ্যোগ তুলে ধরেন প্রধানমন্ত্রী। কষ্টটাই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব দাড়িয়ারকুল একটি বাড়ি একটি খামার প্রকল্পের নাম সংশোধনের ঘোষণা দিয়ে এই ধারণা ছড়িয়ে দেওয়ার কথা জানান সরকার প্রধান। দাড়িয়ারকুল আমার বাড়ি আমার খামার, এই যে সমবায় সমিতি, এই সমিতি যে আবার কার্যকর হচ্ছে এটাই একটা আশার কথা। সমস্ত কিছু দেওয়া হয়েছে, আমি বলছি আমি নিজে যাব, সকলের সঙ্গে মত বিনিময় করব এবং এই জিনিসটার জন্য মানুষের কাছে আরো প্রচার পায় তারই ব্যবস্থা করব। সেই জন্য দারিদ্র্য বিমোচন ও মানুষের জীবনমানে পরিবর্তন আনতে কৃষি উন্নয়ন ও সমবায়ের বিকাশে জোর দেন প্রধানমন্ত্রী। আমরা চাই সারা বাংলাদেশে এভাবে মানুষকে নিয়ে যৌথভাবে উৎপাদন বৃদ্ধি করা, মানুষের খাদ্য নিশ্চয়তা, ক্ষুদ্র সঞ্চয়ের মাধ্যমে মানুষের আর্থসামাজিক উন্নতি করা এবং জীবন মান উন্নত করা, সেটাই আমরা করতে চাই, যেটা জাতির পিতার স্বপ্ন ছিল দেশের মানুষকে নিয়ে। পরে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে কৃষি ও শিক্ষা উপকরণ এবং বাইসাইকেল, সেলাই মেশিন, ভ্যান ও নগদ অর্থ সহ বিভিন্ন সামগ্রী বিতরণ করেন প্রধানমন্ত্রী। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ। নির্বাচনের আগে 28 অক্টোবর বিএনপি একটি শিক্ষা পেয়েছে। এবার আন্দোলনের নামে নৈরাজ্য করলে তাদের ডাবল শিক্ষা দেয়া হবে, এমন হুঁশিয়ারি দিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, আন্দোলন ও নির্বাচন ঠেকাতে ব্যর্থ হয়ে বিএনপি আবারও বিশৃঙ্খলা ও সন্ত্রাস সৃষ্টির পাঁয়তারা করছে। রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর জেলা ও সহযোগী সংগঠনের নেতাদের সাথে যৌথ সভা করে আওয়ামী লীগ। এতে দলের প্রতিষ্ঠাবার্ষিকী ও সভাপতি শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন নিয়ে কর্মসূচি চূড়ান্ত করা হয়। যৌথ সভায় দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, জাতীয় নির্বাচনের আগে আন্দোলনের নামে বিএনপির নৈরাজ্য ও সন্ত্রাস জনগণ দেখেছে। গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যাহত করতেই বিএনপি রাজনৈতিক কর্মসূচি দেয় বলে অভিযোগ করেন তিনি। অগ্নি সন্ত্রাস নৈরাজ্য মোকাবিলা আমরা ঐক্যবদ্ধ আছি, আমাদের সর্বশক্তি নিয়োগ করে আমরা লড়ব। আওয়ামী লীগ রাজনীতির মাঠে সুযোগ দেয় প্রতিপক্ষকে, তবে কোনো সহিংসতা করলে কোনো ছাড় নয় বলেও হুঁশিয়ারি দেন ওবায়দুল কাদের। ভারতের দয়ায় আমরা, ভারত ইলেকশনের সময় আমেরিকা যে ভূমিকাটা নিয়েছিল, আরো কোন দেশ, ভারত কিন্তু তখন একটা কথা বল, একেবারেই নিরপেক্ষ ভূমিকা ভারত পালন করেছে।
সরকারকে ভারত টিকিয়ে রেখেছে। বিএনপি নেতাদের এমন অভিযোগের জবাবে ওবায়দুল কাদের বলেন, ভারতের দয়ায় নয়, নিজেদের শক্তিতে ক্ষমতায় টিকে আছে আওয়ামী লীগ। জাহিদুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরবে কিনা তা ভারতের উপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশে তিনি এ মন্তব্য করেন। খালেদা জিয়ার চিকিৎসা ও কারাবন্দী নেতাদের মুক্তির দাবিতে বিকেল ৩টার দিকে নয়াপল্টনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি এই সমাবেশ শুরু করে। সমাবেশে বিএনপি নেতারা সীমান্তে বিএসএফের হাতে বাংলাদেশিদের নিহত হওয়ার ঘটনার সমালোচনা করেন। বলেন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে বিএনপি নেতাকর্মীরা ক্লান্ত নয়, হতাশ। ভারতের সমর্থনে আওয়ামী লীগ ক্ষমতায় আছে দাবি করেন গয়েশ্বর চন্দ্র রায়। সমাবেশের পর নয়াপল্টন দলীয় কার্যালয় থেকে মিছিল শুরু হয়ে কাকরাইল মোড়, ফকিরাপুল হয়ে আবার নয়াপল্টনের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। কাদের কথা মনে হয় ডেমোক্রেসি মিন্স বাই দ্য ইন্ডিয়া, ফর দ্য ইন্ডিয়া, অফ দ্য ইন্ডিয়া। বাংলাদেশটা আজকে কাটাতারে ঘুরছে। অনেক বছর আগে প্রতীক ছিল ফেলানি। নানার কবরের পাশে সমাহিত করা হয়েছে প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় নিহত স্কোয়াড্রন লিডার আসিম জাওয়াদকে। দুপুরে মানিকগঞ্জের শহীদ মিরাজ তপন স্টেডিয়ামে জানাজা শেষে সেওতা কবরস্থানে তাকে দাফন করা হয়। শুক্রবার দুপুর 12টার দিকে বিমান বাহিনীর হেলিকপ্টারে করে মানিকগঞ্জের শহীদ মিরাজ তপন স্টেডিয়ামে নেওয়া হয় আসিম জাওয়াদের মরদেহ। সাথে ছিলেন তার বাবা, স্ত্রী ও 2 সন্তান। আগে থেকেই সেখানে অপেক্ষায় ছিলেন নিহতের মা নীলুফা আক্তার। বিমান থেকে নামিয়ে মরদেহ রাখা হয় অ্যাম্বুলেন্সে। এই সময় তাকে এক নজর দেখতে ভিড় করেন স্বজনসহ কয়েকশো মানুষ। বাদ জুমা ওই স্থানে তার তৃতীয় জানাজা হয়। এই ধরনের একটা চৌকস অফিসার তৈরি করতে মানুষের এই সরকার এবং তার বাবা মার অক্লান্ত পরিশ্রম থাকে। এই ক্ষতি কিভাবে ওর বাবা মা পুষিয়ে উঠবে আমার জানা নেই। আমরা তাকে হারিয়ে আমরা খুব অসহায়, সবচেয়ে বেশি অসহায় তার মা। তার মতো একটি মেধাবী ছাত্র, মেধাবী পাইলট, যা নাকি বাংলাদেশের অহংকার, সারা জাতির জন্য সে অহংকার ছিল। বেলা 3টায় সেওতা কবরস্থানে নানার কবরে দাফন করা হয় ওই বিমান সেনাকে। এই সময় তাকে গার্ড অব অনার দেওয়া হয়। বৃহস্পতিবার চট্টগ্রামে বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হলে নিহত হন বিমান বাহিনীর স্কোয়াড্রন লিডার আসিম জাওয়াদ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। রাষ্ট্রীয় সম্মান আর শ্রদ্ধায় স্কোয়াড্রন লিডার মোহাম্মদ আসিম জাওয়াদকে বিদায় জানায় বিমান বাহিনী। সকালে ঘাটি বাসারের প্যারেড গ্রাউন্ডে 3 বাহিনীর সদস্যদের হয় ফিউনারেল প্যারেড। আসিমের বাবার প্রত্যাশা, দেশের জন্য তার একমাত্র সন্তানের আত্মত্যাগ স্মরণীয় হয়ে থাকবে। মানিকগঞ্জের সাটুরিয়ায় ডক্টর আমানুল্লাহ ও শিক্ষিকা নীলুফার খানমের একমাত্র ছেলে আসিম জাওয়াদ। এক যুগের বেশি চাকরি জীবনে বিমান বাহিনীর কোনো প্রশিক্ষণেই দ্বিতীয় হননি, ছিলেন ফাইটার বিমানের প্রশিক্ষকও। শুক্রবার সকালে তার মরদেহ আনা হয় ঢাকা বিমান বাহিনীর ঘাঁটিতে। সেখানেই হয় ফিউনারেল প্যারেড। পরে তার জানাজায় অংশ নেন বিমান বাহিনীর সহকর্মী, ছাত্র ও 3 বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় আসিমের বাবার প্রত্যাশা, দেশের জন্য তার একমাত্র সন্তানের আত্মত্যাগ স্মরণীয় হয়ে থাকবে। আসিম নিজের ইচ্ছায় মায়ের অমতে দেশের সেবায় যোগ দিয়েছিলেন বিমান বাহিনীতে। আমি কখনো ভাবিনি আমার ছেলে আমাকে রেখে, ওর আম্মুকে রেখে এই দুনিয়ার থেকে বিদায় নেবে। সবচেয়ে বড় আমার, ওর 2টা ছেলে, ছোট ছেলে এবং মেয়ে আমার কাছে রেখে যাচ্ছে। 6 বছরের কন্যা ও 9 মাসের ছেলের বাবা স্কোয়াড্রন লিডার আসিম জাওয়াদ। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
বিশ্বের অনেক দেশের চেয়ে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি ভালো। যারা বিভিন্ন সময় মানবাধিকার নিয়ে কথা বলে, বিশেষ করে যুক্তরাষ্ট্র, সেখানে শিক্ষার্থীদের ওপর যেভাবে নির্যাতন চলছে এমন নজির বাংলাদেশে নেই বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ। বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী। যুক্তরাষ্ট্রের শিক্ষার্থী ও শিক্ষকদের ওপর দমন পীড়নের সমালোচনা করে হাসান মাহমুদ বলেন, মানবাধিকার পরিস্থিতির উন্নতিতে সবাইকে একসাথে কাজ করতে হবে। বলেন, বাংলাদেশের সামান্য ঘটনাতেও যারা উদ্বেগ জানায় তাদের উচিত নিজেদের দেশের মানবাধিকারের দিকে নজর দেয়া। উপজেলা নির্বাচন নিয়ে মন্ত্রী বলেন, বিএনপি ভোট বর্জনের ডাক দেওয়ার পরও ভোটের হার সন্তোষজনক। মানবাধিকার কোনো জায়গায় পারফেক্ট নয়। আমাদের দেশে অনেক দেশের তুলনায় মানবাধিকার অনেক ভালো। আমাদের দেশে ছাত্ররা বিক্ষোভ করলে যেভাবে অন্যান্য দেশে এখন দমন করা হচ্ছে, আমাদের দেশে সেভাবে দমন করা হয়নি অতীতে। আমাদের দেশে মানবাধিকার আরও উন্নত করার জন্য একই সাথে ইউরোপ এবং আমেরিকাতেও যাতে আরও মানবাধিকার সংরক্ষিত হয়, সেজন্য আমরা সবাই একযোগে কাজ করা প্রয়োজন রয়েছে। আর এই ছিল সংবাদ সন্ধ্যার আজকের আয়োজনে। সব খবরের বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। আমন্ত্রণ পরের আয়োজনে।